যখন মোদিবাবু কথা বলেন বা বক্তব্য রাখেন তখন আমরা দেখি মোদিবাবু একটা বিষয় নিয়ে বক্তব্য রাখছেন, সেটা হচ্ছে ধর্মকেন্দ্রিক, সেটা হচ্ছে হিন্দুদেরকে কিভাবে রক্ষা করতে হবে। এবং এই বক্তব্যর পরবর্তীতে আমরা কি দেখি, আমরা দেখি মহাকুম্ভে কিভাবে পিষে দেওয়া হচ্ছে হিন্দুদেরকে, এবং সেটার নেতৃত্বে কারা বসে আছেন, হিন্দুরাই। কিন্তু তার পরবর্তীতে এই উদাহরণও দেখেছি যে কুম্ভ মেলায় যাদেরকে, যেই ধর্মের লোকজনদেরকে মানে উপস্থিত থাকার জন্য অনুমতিই দেওয়া হয়নি, তারাই কিন্তু পরবর্তীতে তাদেরকে জল তুলে ধরছে হাতে, খাবার তুলে ধরছে হাতে। এবার যখন এই হাতে শিকল পড়ার কথাটা তুমি বললে, ইউএস গভর্নমেন্টের তরফ থেকে তাদের প্রত্যেকটা যারা সিটিজেনরা রয়েছে প্রায় 105 জন, তাদেরকে অমৃতসরে ওখান থেকে ফ্লাইটে করে, তাও আবার বিমান, যেই বিমানটা করে আনা হয়েছে সেটা কিন্তু কোনো সাধারণ বিমান নয়, অর্থাৎ সেই বিমানটা হয়েছে ইউএস আর্মির বিমান, এবং তাদের প্রত্যেকের হাতে শিকল বাঁধা, সেই জিনিসটাও আমরা প্রত্যেকে দেখতে পেরেছি। যখন এই ঘটনাটা দেখছি তখন এইটা নিয়ে বারবার আমাদের প্রশ্নটা উঠে আসে যে কিভাবে যখন প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন তার মধ্যে থেকে যেই বিষয় নিয়ে আমাদের কথা বলাটা জরুরি সেই বিষয় নিয়েই কোনো কথা হয় না। উদাহরণে কোন বিষয়, সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট। উদাহরণে কোন বিষয়, সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের জিডিপি, সেই নিয়ে কিন্তু কথা হচ্ছে না। একটা প্রশ্ন বারবার উঠে আসে যে কেন ভারতবর্ষ ছেড়ে প্রত্যেকটা মানুষজনকে বাইরে যেতে হচ্ছে, বিদেশে যেতে হচ্ছে, আর কেনই বা বিদেশ থেকে এরকমভাবে অসম্মানিত হয়ে আমাদের ভারতবর্ষে ফিরতে হচ্ছে, কেন ভারত সরকার তাদেরকে ফেরানোর জন্য কোনো দায়িত্ব নিল না সর্বপ্রথম। এবং দ্বিতীয়ত, 9 লক্ষ সিটিজেন, একটা বেসিক হিসাব আমি তোমাদের প্রত্যেকের সামনে তুলে ধরছি। 2015 থেকে 2021-এর মধ্যে 9 লক্ষ ভারতীয় সিটিজেন নিজেদের সিটিজেনশিপ কিন্তু ত্যাগ করেছে। কেন হচ্ছে? যখন বাংলা কেন্দ্রিক কথা ওঠে তখন কিন্তু বারবার তারা একটা কথা বলে যে বাংলায় নাকি কাজ নেই, তাই জন্য নাকি বাংলা ছেড়ে তাদেরকে ডাবল ইঞ্জিন সরকার যেই সব জায়গায় আছে সেখানে যেতে হচ্ছে। আজকে যেই জায়গায় ডাবল ইঞ্জিন সরকার রয়েছে সেখানকার মানুষগুলো কোথায় যাচ্ছে? বিদেশে যাচ্ছে, এবং বিদেশ থেকে হাতকড়ি পরিয়ে তাদেরকে ভারতবর্ষে ফেরানো হচ্ছে। এই আমাদের জায়গার অবস্থা। শুধুমাত্র সেটা নয়, আমরা তো নিজেও ভারতবাসী, তো এই প্রশ্নগুলো যখন করি না তখন নিজেদেরই খারাপ লাগে, জানেন তো। যখন প্রধানমন্ত্রী বারবার নিজেদের বক্তব্যের মাঝখানে ধর্মকেন্দ্রিক কথা বলে, কিন্তু বাস্তব যেই বিষয়গুলো নিয়ে আমাদের ভারতবর্ষ এক ধাপ করে এগিয়ে যেতে পারে সেই কথাগুলো ইগনোর করে দেওয়া হয়, তখন মনে হয় উনি হয়তো আমাদের ভারতবর্ষকে এগিয়ে নিতে চানই না। উনি বরাবরই একটা জিনিসই জানেন যে রাজনীতি করে কিভাবে ভোট ব্যাংকটা তুলবো, এবং সেই কেন্দ্রিক রাজনীতিটা কি, সেটা হচ্ছে সর্বসুন্দর রাজনীতি, ধর্মের রাজনীতি। অর্থাৎ কিভাবে হিন্দু মুসলিম বিভেদ করে সেই ভোট ব্যাংকটা নিজের দিকে কেড়ে নিয়ে আসবো। আর একটা জিনিস আছে বটে, সেটা হচ্ছে কোনো একটা ইলেকশনের আগে পাকিস্তানে গিয়ে একটা বোমা ফেলে দাও, তারপরে সবচেয়ে বেশি প্রচার হবে প্রধানমন্ত্রীর মুখ দিয়ে, ব্যানার দিয়ে, এবং কারা করবেন সেটা হচ্ছে বিজেপির লোকজনরাই। এবং এটা খুবই হাস্যকর আজকের দিনে দাঁড়িয়ে। বারবার একটা কথা বলবো, ভারত সরকার যদি এই জিনিসটা না চায়, এরকমভাবে অসম্মানিত হয়ে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে ভারতে ফিরতে না হয়, তার জন্য কিন্তু ভারতবর্ষের জিডিপি এবং এমপ্লয়মেন্ট ব্যবস্থাটা ঠিক করতে হবে, যেটার পিছনে ভারত সরকার কতটা কাজ করেছে দেখার বিষয় বটে। অর্থাৎ ক্রমাগত যে ডেপথের দিকে আমাদের ভারতবর্ষ এগিয়ে চলেছে, সেখান থেকে কিন্তু আমাদেরকে আস্তে আস্তে হেঁটে বেরাতে হবে। সেই দিকে কতটা হেঁটে গেছে প্রধানমন্ত্রীর সরকার, এই জিনিসটা কিন্তু দেখার বিষয়। বিশ্বগুরুর বিষয়টা নিয়ে কি বলবেন? বিশ্বগুরু হিসেবে এতদিন প্রমোট করা হচ্ছে কাকে? প্রধানমন্ত্রীকে বিশ্বগুরু? আমি তাই জন্য জিজ্ঞেস করলাম কাকে, জানো তো, কারণ প্রধানমন্ত্রী এবং বিশ্বগুরু যখন তুমি কথাটা বললে, দুটো কথাই কিন্তু ম্যাচ খাচ্ছে না। অর্থাৎ আমরা বারবার একটা জিনিস দেখেছি যে এদের তো পেটে শিক্ষা বড্ড কম। আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একদম বইমেলার মাঝখানে, এবং বইমেলায় যেই ভিড়টা তুমি দেখছো, বাংলার বইমেলায় এতটা ভিড় কেন হয় জানেন? কারণ বাংলার বইমেলায় এই বাংলা প্রত্যেকটা বাসী অত্যন্ত শিক্ষিত, তারা বইয়ের মর্মটা বোঝে। কিন্তু তুমি এখানে বিজেপি স্টলের সামনে সেরকম ভিড় দেখতে পারবে না। কিন্তু তুমি যদি জাগো বাংলা স্টলের সামনে যাও, তুমি সেখানে দেখবে গান হচ্ছে, তুমি সেখানে দেখবে কেউ আবৃত্তি পড়ছে, তুমি সেখানে দেখবে কেউ বই হাতে কোনা করে বসে আছে, সবাই কিন্তু নিজের মতো কথা বলছে, জানো তো। এবং বিশাল জায়গা জুড়ে জাগো বাংলার স্টল, সেটাও আমরা দেখতে পাচ্ছি সরকারে থাকার সুবিধা। না, সরকারে থাকার সুবিধার বিষয় নয়, এইটা হচ্ছে মানুষের ভালোবাসা। আমি এই কথাটা কেন বলছি, কারণ তুমি ওখানে ভিড়টা যখন দেখবে, ওইটা যদি জাগো বাংলা স্টলটা যদি অত্যন্ত ছোট হয়, সেটা কি একটু বেশি কনজাস্টেড হয়ে যেত না? তোমার আমার প্রত্যেকেরই সেখানে বসে বই পড়ার বা বসে একটা কবিতা আবৃত্তি শোনার জায়গাটা কি হয়ে উঠতো? একদমই হতো না। আর আরেকটা কথা বলি, যে বিশাল বিস্তারিত জায়গার তুমি কথা বললে, তুমি বিজেপি স্টলে গিয়ে দেখো, এখানে ভারতীয় জনতা পার্টির একটা স্টল আমি দেখলাম, ছোট করে কোনায় আছে। খুব ছোট নয়, কারণ ওনাদের সংখ্যার জন্য ওটা যথেষ্ট বড়। আমি আবারও বলছি, ওনাদের সংখ্যার জন্য সেটা যথেষ্ট বড়। অর্থাৎ গুণাগুন্তিতে বইমেলায় ওনাদের তো লোকজনই নেই যারা আসবে, অর্থাৎ ওনাদের বই পড়ার লোক নেই। ওনাদের লোক সেখানে থাকতো যদি কোনো বাউল সঙ্গীত হতো, সেখানে একটু আমি উপস্থিত থাকি, বা যদি ধর্মকেন্দ্রিক কোনো রাজনীতি করার জায়গা হতো, সেখানে তুমি বিজেপির প্রত্যেকটা লোকজনকে উপস্থিত থাকতে দেখতে পারতেন। এইটা বইমেলা, এখানে শিক্ষিত লোকজনদের বাস, তাই জন্যই জাগো বাংলা স্টলটা বড়, বিকজ জাগো বাংলা শিক্ষিত লোকজনরাই যায়। এই যে
বিশ্বগুরু হিসেবে প্রমোট করা হয়েছিল, এর আগেও যুদ্ধ থামিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী, এই ধরনের বিজ্ঞাপনও আমরা দেখেছিলাম। সেখানে দাঁড়িয়ে এই যে ভারতের নাগরিকরা আবার ফিরে আসছেন, তাদের দেশে পাঠানো হচ্ছে আমেরিকা থেকে শৃঙ্খলা পরিয়ে, কোথাও গিয়ে বিশ্বগুরুর ভাবমূর্তিতে কি একটা আঘাত পড়লো? অবশ্যই পড়লো, শুধু আঘাত না, সেটা ভেঙে গুড়িয়ে গেল। এই জিনিসটা কেন বলছি জানো? কারণ প্রধানমন্ত্রী যেই বিষয়ে বক্তব্য রাখা উচিত সেই বিষয়ে উনি বক্তব্য রাখেন না। সেটা যদি কুম্ভের কথাও দেখি, কুম্ভতে টুইটটা কতক্ষণ এখনও আইগেস করেনি, আর না হলে 24 ঘন্টার পরবর্তীতে উনি মনে পড়েছেন, তারপরে করেছে। শুধুমাত্র সেটা নয়, তার পাশাপাশি যদি বি.আর. আম্বেদকরের কথাটা বলি, যখন অমিত শাহ একটা বক্তব্য রাখছিলেন পার্লামেন্টে দাঁড়িয়ে, ওই বিষয়ে যখন আমরা প্রত্যেকটা মানুষ আম্বেদকরের হয়ে কথা বলতে যাচ্ছিলাম, তখন সঙ্গে সঙ্গেই অমিত শাহের পাশে কে দাঁড়িয়ে পড়েছিলেন? সেটা কিন্তু প্রধানমন্ত্রী স্বয়ং। কিন্তু যখন যেই বাস্তব কথা নিয়ে আমাদের প্রধানমন্ত্রীকে সত্যি মুখটা খোলা উচিত, সেই বিষয়ে কিন্তু উনি মৌনব্রত পালন করছেন বরাবরই। এবং এই জন্যেই ভারতবর্ষ আস্তে আস্তে ক্রমাগত পিছন দিকে চলে যাচ্ছে। কিন্তু চিন্তা করার কোনো বিষয় নেই, মোদিজির আর বেশি দিন গদি নেই, তো তাই জন্য চিন্তার কোনো বিষয় নেই। খুব জলদি আবার ভারতবর্ষ এক ধাপ করে এগিয়ে আসবে। একটা ভারতীয় হিসাবে আপনি কতটা অপমান বোধ করছেন? এই যে অপমানবোধের কথাটা তুমি বললে, স্বাভাবিকভাবে অপমানবোধ হচ্ছে বলেই কিন্তু এই বক্তব্যটা তোমাদের চ্যানেলের সামনে রাখতে বাধ্য হচ্ছি। কারণ ভারতবাসী হিসাবে আমাদের যেই ভারত সর্বদা পথ দেখিয়ে এসছে, সেখানে যখন দেখছি আমাদেরই কিছু একজন ভারতীয়কে হাতে হাতকারি পরিয়ে মানে ভারতে ফেরানো হচ্ছে, এবং সেই বিষয়ে যখন ভারত সরকার মৌনব্রত পালন করছে, কোনো বক্তব্যটুকু রাখছে না, তখন বুঝতে পারছি যে তারা হয়তো তাদেরকে নিজের বলেই গণ্য করছে না। কিন্তু যখন বাইরে তারা গেছে, তখন কিন্তু কী কারণে যাওয়া হচ্ছে সেই প্রশ্নটাও কিন্তু সরকার একবারও তুলে ধরেনি। অর্থাৎ যখন ডাবল ইঞ্জিন সরকারের কথা হয় না, তখন কিন্তু কোনো মানে বিজেপির কোনো নেতৃত্বই আমরা দেখি না যে প্রশ্ন তুলতে। কিন্তু যখনই ডাবল ইঞ্জিন সরকার ছাড়া যেই ইন্ডিভিজুয়াল যেই জায়গায় রাজত্বগুলো রয়েছে, অর্থাৎ মানে কিছু অর্থাৎ তৃণমূলে, আমি যদি বাংলার কথা বলি, যেখানে তৃণমূল শাসন করছে, সেখানে যখন একটার পর একটা কথা ওঠে, তখন বলা হয় এত সংখ্যক লোকজন বাইরে গেছে। কিন্তু যাদেরকে হাতে শিকল পরিয়ে ফেরানো হয়েছে, তারা বেশিরভাগ কিন্তু গুজরাটের। আমি যতটা খবর পেয়েছি, গুজরাটকে এত সুন্দরভাবে মডেল করে আপনারা সাজিয়ে গুজিয়ে তুলেছেন বটেই, কিন্তু ভিতরটা যে ফাঁপা, সেই জিনিসটা কিন্তু এই ঘটনাতেই স্পষ্ট প্রকাশিত। এবং আমি আবারও বলছি, যদি ভিতরে কোনো গুণজ্ঞান না থাকে, তাহলে বাইরেটা যতই কসমেটিক দিয়ে আপনি চমকান না কেন, কোনো লাভেরই কিনতে হবে না। একবার বাংলায় এসে দেখুন, বাংলার বইমেলায় একবার এসে দেখুন যদি পারেন, বইমেলার ভিড় দেখে বুঝে যাবেন কেন বিজেপি বাংলায় ঠাঁই পায় না।